দ্য কলার এই কবিতাটি কবি জর্জ হারবার্ট লিখেছেন। তিনি তার এই কবিতায় কলার দ্বারা একটা বন্ধনী বুঝিয়েছেন। কলার সাধারণত বুঝি যে আমরা জামার উপরে যে কলার থাকে সেটা, কিন্তু এখানে কবি সে কলারকে উদ্দেশ্য করে নয়, বরং সে কলার মতোই মানব জীবন যে একটা বন্ধনীর মধ্যে আবদ্ধ, একটা রুলসের মধ্যে আবদ্ধ, সেটাকে তিনি উল্লেখ করেছেন। কলার যেমন গলার চারপাশ ঘিরে থাকে গোলাকার বন্ধনী নিয়ে, তেমনি জীবন যেন কলারের মতোই একটা বন্ধনীতে আটকা পড়ে আছে। কবি তার কবিতার সূচনা পর্বেই টেবিলে মুষ্টাঘাত করে অস্থিরতা প্রকাশ করে বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়, আমি এবার বাইরে যাব। দীর্ঘশ্বাস আর বেদনা ভরা জীবন নিয়ে এই সীমাবদ্ধ জীবনের মধ্যে বাস করতে চান না, তিনি জীবনটাকে উপভোগ করতে চান। যাই হোক, আজকে আমরা কবিতায় কবিতা তথ্য, থিম, টন এবং বাংলা সামারি সম্পর্কে আলোচনা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মেটাফিজিক্যাল কবিদের মধ্যে অন্যতম কবি একজন হলেন জর্জ হারবার্ট। তিনি মেটাফিজিক্যাল কবিতার জনক জন ডান এর সমসাময়িক একজন কবি ছিলেন। জর্জ হারবার্ট তিনি 3 এপ্রিল 1593 সালে মন্টগোমারি ক্যাসল, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং কবি 1 মার্চে 1633 সালে বেমারটন, ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। তিনি সর্বমোট 39 বছর 10 মাস 26 দিন বেঁচে ছিলেন। এই 39 বছর 10 মাস 26 দিনে কবি আমাদের জন্য কিছু কবিতা উপহার দিয়ে গেছেন। তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। জন্মের পর তার বাবা মারা গেলেও তার মা তাকে লেখাপড়া থেকে বিচ্যুতি করাননি, তাকে লেখাপড়া করে শিক্ষিত করেছেন। তিনি রাজনীতির মঞ্চেও পদার্পণ করেছিলেন এবং 1624 সালে জর্জ হারবার্ট মন্টগোমারি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কবি জর্জ হারবার্ট তিনি পেশায় ছিলেন পয়েট অর্থাৎ কবি, প্রিস্ট অর্থাৎ যাজক, যেটাকে হিন্দু ধর্মে ঠাকুর বলে এবং মুসলমান ধর্মে হুজুর বলে বা মাওলানা, অথর অর্থাৎ লেখক, থিওলজিয়ান এবং ধর্মতত্ত্ববিদ। তার কবিতা লেখার স্টাইল ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব নিয়ে। মেটাফিজিক্যাল পোয়েট্রি ওই সকল কবিতাকে বলে যে সকল কবিতায় মেটাফিজিক্যালের 6টি উপাদান রয়েছে, অর্থাৎ যে কবিতায় রিলিজিয়ন, লাভ, সোল, গড, ডেথ এবং ফেইথ এই 6টি উপাদান সম্পর্কে যে কবিতায় আলোচনা করা হয়, সে সকল কবিতাকে মেটাফিজিক্যাল পোয়েম বলা হয়। জর্জ হারবার্ট এর দ্য কলার এই কবিতাটা হলো মেটাফিজিক্যাল পোয়েম। এই কবিতাটি 1633 সালে জর্জ হারবার্ট এর মৃত্যুর পর পাবলিশ করা হয়। জর্জ হারবার্ট এর মৃত্যু সজ্জার সময় তিনি তার কবিতার পাণ্ডুলিপিটি তার বিশ্বস্ত বন্ধু নিকোলাসের কাছে পাঠিয়ে দেন এবং তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে এটি প্রকাশ করার জন্য নয়, বরং এটি বিচার করার জন্য। তার বিচারে এই কবিতাগুলো প্রকাশ করার উপযোগী হলে সে প্রকাশ করবে, অন্যথায় নিকোলাস সেগুলোকে পুড়িয়ে ফেলবে। হারবার্টের মৃত্যুর পর সে বছরই নিকোলাস এই কবিতাগুলোকে বই আকারে প্রকাশ করেন। তিনি এটির নাম দেন দি টেম্পল। এছাড়াও ল্যাটিন ভাষায় রচিত তার কিছু কবিতা পাওয়া যায়। জর্জ হারবার্ট তিনি ল্যাটিন ভাষায়ও একজন দক্ষ ব্যক্তি ছিলেন। তার দ্য কলার এই কবিতাটি 36 লাইন এবং এই 36 লাইনকে তিনি 3টি স্টেপে বিভক্ত করেছেন। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথম লাইন থেকে 16 লাইন পর্যন্ত, যেখানে কবি স্বাধীনতা চান এবং বন্দিদশা থেকে মুক্ত চান। তিনি স্বাধীনতার জন্য বিদ্রোহী চিন্তাভাবনা এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয় স্টেপ হলো 17 to 26 লাইনস, 17 থেকে 26 লাইন পর্যন্ত। এখানে কবি
নিজের অন্তরে আশার সঞ্চয় জেগেছিল যে তার জীবন যেটুকু অতিবাহিত হয়েছে, যেটুকু জীবনে সে উপভোগ আনন্দ করতে পারেনি, সে জীবনটা সে আনন্দে পরিপূর্ণ করতে পারে আগে যেরকম আনন্দ করত তার দ্বিগুণ আনন্দ দিই। থার্ড স্টেপে কবি 27 লাইন থেকে 36 লাইন পর্যন্ত, যেখানে কবি নিজে বুঝেছেন যে আমি যে পার্থিব জীবনযাপনের জন্য সংগ্রাম করতেছি, এই পার্থিব জীবনযাপন এবং এই সংগ্রাম এটা মূলত সঠিক নয়। তিনি সঠিক পথে এখানে দিশা পেয়েছিলেন। শেষ লাইনটিতে যখন সৃষ্টিকর্তা বলেছিল চাইল্ড, এবং তিনি সাথে সাথে রিপ্লাই দিয়েছিলেন হে প্রভু, এটার মাধ্যমে বোঝা যায় তিনি সঠিক পথের দিকে অগ্রসর হয়েছিলেন। দ্য কলার এই কবিতাটির থিম হলো দ্য ডিফিকাল্টি অফ ডিভোশন অ্যান্ড ডাউট, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি যে আনুগত্য রয়েছে সে আনুগত্যর প্রতি সন্দেহ এবং এই আনুগত্যটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এটা হলো এই কবিতার থিম। আর এই কবিতার টন হলো ফ্রাস্ট্রেটেড, অ্যাংরি, রিসেন্টফুল, হতাশা, ক্রোধ। প্লেস সেটিং হলো চার্চ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের একটি চার্চ। কবি জর্জ হারবার্ট এর জীবনী সম্পর্কে একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটি দেখে নিলে তোমাদের অনেক উপকার হবে। আর কবিতাটি সম্পূর্ণ লাইন বা লাইন এক্সপ্লেশন করা একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটি দেখে নিলে আরও বেশি উপকার হবে। এবার আমরা বাংলা সামারি সম্পর্কে আলোচনা করব। কবি জর্জ হারবার্ট তার দ্য কলার এই কবিতার মধ্যে বন্দি মানবাত্মার মুক্তির জয়গান গেয়েছেন। তিনি যখন চার্চে একজন পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন, তখন তিনি অনেকগুলো রুলস, অনেকগুলো নিয়ম, ধরাবাঁধা আইনের ভিতর তিনি সীমাবদ্ধ ছিলেন। তিনি কল্পনা করতেছিলেন যে এই ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে অনেক সুখ শান্তি এবং অনেক আনন্দ উপভোগ করার আছে, কিন্তু এই সীমাবদ্ধ রীতিনীতি এবং রুলসের মধ্যে থাকলে সেই আনন্দটুকু উপভোগ করা যায় না। যার কারণে তিনি বন্দি মানবতার মুক্তির জয়গান হিসেবে দ্য কলার এই কবিতাটি লিখেছিলেন। কলার বলতে সাধারণত আমরা বুঝি জামার উপরে যে কলারটা থাকে, যে বন্ধনীটা থাকে, অর্থাৎ গলাবদ্ধ থাকে, তাকে উদ্দেশ্য। কিন্তু কবিতার মধ্যে কবি জর্জ হারবার্ট তিনি দ্য কলার এটা দিয়ে কলারের মতো মানবাত্মার যেরকম বন্ধনী রুলসের মধ্যে আবদ্ধ সেটি উদ্দেশ্য করেছেন। অর্থাৎ কলার যেমন মানুষের গলাকে আবদ্ধ করে রাখে, তেমনইভাবে এই রুলস, এই রীতিনীতি, এই রেওয়াজ, এগুলো মানুষকে আবদ্ধ করে রেখেছে, এগুলো মানুষকে খাঁচার মধ্যে রেখেছে। যার কারণে তিনি ফ্রাস্ট্রেটেড অর্থাৎ হতাশা বোধ করতেছিলেন এবং বিরক্ত বোধ করতেছিলেন। এই বন্দিদশা থেকে তিনি মুক্তির জন্য চেষ্টা করতেছিলেন। সর্বপ্রথম যে লাইন দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে, তিনি টেবিলের উপর সজোরে আঘাত দিয়ে চিৎকার করে বলতেছিলেন, আমি বাইরে যাব, আমি কি অনন্ত দীর্ঘশ্বাস আর বেদনা নিয়ে এখানেই অবস্থান করব? আমি কি এখানেই এভাবে থাকব? আমার পথ, আমার জীবন, আমার স্বাধীনতা আমাকে মুক্ত রাস্তার মতো, বাতাসের মতো বাধা বন্ধনহীন গোলাঘলের মতো সুবিশাল হতে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এরকমভাবে কবি তার আর্তনাদ প্রথম থেকে 16 লাইন পর্যন্ত তিনি আর্তনাদ প্রয়োগ করেছিলেন এবং তিনি এখানে স্বাধীনতা চেয়েছিলেন। তার স্বাধীনতার জন্য বিদ্রোহী যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলো তিনি এখানে প্রকাশ করেছেন প্রশ্নের মাধ্যমে। তার জীবনের সকল অর্জনই যেন ব্যর্থ, সে তার অর্জনের মাঝে কোনো ফসল দেখতে পাচ্ছে না, সে শুধু প্রত্যক্ষ করছে কাঁটাময় জীবন, এবং এই কাঁটাময় জীবন থেকে তিনি রক্তাক্ত অবস্থায় আছেন। যার কারণে তিনি এখান থেকে যে কোনো মূল্যেই হোক বের হয়ে যেতে চান।
অসহায় মানবভাবে তার জীবনের পুরোটা সময় কেটে গেছে এই বৃত্তের মাঝে। তার অশ্রু দিয়ে তার শস্য সমুদয় সব কিছু ডুবে গেছে। তার জীবনে কোনো এখন আনন্দ নেই, তার জীবনে কোনো সুখ নেই। সকল পুষ্পমালা তার থেকে ছিন্ন হয়ে গেছে। বন্দি মানবতা আর কোনো শীতল যুক্তি দিয়ে শুনতে চায় না। এই তুচ্ছ চিন্তা আর আইনের নিগড় তাকে ভারাক্রান্ত করে তুলেছে। মোট কথা, তিনি এই বন্দি মানবতার এই শৃঙ্খলা থেকে বের হয়ে আসতে চান এবং তার গলাবন্ধনী যেন তাকে আটকে না রেখে তাকে মুক্ত করে দেয়। তিনি এটার চেষ্টা করেছেন। এখানে কবি অসহায় মানবতার মুক্তির সুরকি তিনি গেয়ে চলেছেন। কিন্তু শেষ দিকে কবি যখন এই সকল চিন্তা ভাবনা করতেছিলেন তখন হতাশাবোধ করলেন হঠাৎ যে তার জীবন তো অনেক অতিবাহিত হয়ে গেছে। যে জীবন অতিবাহিত হয়েছে সেখানে তো তিনি সুখ, আনন্দ, উল্লাস এ সকল কিছুই করতে পারেননি। এগুলো করবেন কিভাবে? যখন এই সকল চিন্তা ভাবনা আসছিল মাথায়, তখনই আবার তিনি রিপ্লাই দিলেন যে আমি এই সকল সুখ, এই আনন্দ, উচ্ছ্বাস উপভোগ করতে পারি আগে যেরকম উপভোগ করতাম তার দ্বিগুণ দিয়ে। অর্থাৎ পূর্বে যেরকম আনন্দ উচ্ছ্বাস তিনি করতেন তার দ্বিগুণ উচ্ছ্বাস করলে তার সেই ঘাটতি পূরণ হবে এবং তিনি সেটুকু উপভোগ করতে পারবেন। এরকম চিন্তা ভাবনা করার পর যখন তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন, তখন স্রষ্টা তাকে ডাক দিলেন স্নেহ, মায়া, মমতার সুরে, চাইল্ড, শিশু। তখন তিনি সাথে সাথে আবার রিপ্লাই দিলেন, হে প্রভু। মূলত এখানে কবি তার পারিপার্শ্বিক জীবনযাত্রার চাপ থেকে নিজেকে সরাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই জীবনযাত্রা তার যেন গলাবন্ধনী হয়ে দেখা দিয়েছে। কবি গলাবন্ধনী প্রতীক দ্বারা একজন সংসারে জালে বন্দি মানবের চিত্র অঙ্কন করেছেন। এটাই ছিল দ্য খলার এই কবিতার বাংলা সামারি।